সেলিম টেলিম, এদের মতো তৃতীয় শ্রেণীর নেতাদের প্রশংসা বা স্বীকৃতির আমরা অপেক্ষা করি না, আমরা আমাদের কাজ করি। ওই সময়কার সমস্ত বক্তৃতা এখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে, তার মিয়া মুশাররফ পাকিস্তান, এমনকি নিজে মিটিংটা একটা লাল কেল্লার মতো সব মঞ্চ বানাতেন, যেন পুজোর সময় নানা রকম মণ্ডপ হয়, আর সেখান থেকে একেবারে পাকিস্তানকে ঘুষকে মারে বলতো না। এখন যা এখানে বলছে পেট্রোকল সীমানায় গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে, আর অনেকে বিশ্বাস করে বোধ হয়, সকালে উঠে কাগজ পড়ে দেখে মনে হয়, রাতের বেলা টেলিভিশন দেখে মনে হয় এই বোধ হয় যুদ্ধ লাগলো, আর এই বোধ হয় সব ঢুকে পড়ছে। লাল কৃষ্ণ আদবানির সময় থেকে বলে আসেনি যে পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে গিয়ে আমরা মুক্ত করে নিয়ে চলে আসবো। গত 10 বছর ধরে বালাকোট, গালওয়ান, তারপর হচ্ছে আমাদের এখানে ডোকলাম, এই দেখে চীন আর ভারত, তার মধ্যে কতটা ঘৃণা হতে পারে, চীন বিদ্বেষ হতে পারে, ওখানে কতটা ভারত বিদ্বেষ হতে পারে, তার জন্য সব ফটো লাগানো হচ্ছিল না ক্যাননের মধ্যে, এখন হচ্ছে না। দীপাঞ্জন বাবু, আপনি শুনলেন কোথাও কি সেই একই মানে একটা কথার পুনরাবৃত্তি, মানে ভারতের সেনাবাহিনীর ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে কি কোথাও একটা প্রশ্ন? একই সঙ্গে ঠিক আপনি যেরকম আগেও বলছিলেন, কোথাও একটু চীনের প্রতি সহৃদয়তাও দেখিয়ে ফেললেন নিজের কথায়, নিজের অজান্তেই। আমাদের একটা বাংলা প্রবাদ আছে না, ওই হাউই চ্যালেঞ্জ করে আকাশকে, তোমার মুখে ছাই ফেলে দিয়ে আসবো, কিন্তু হাউই আবার নিভে গিয়ে আবার ফিরে আসে মাটিতে। উনি চেষ্টা করতেই পারেন, এটা তো গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি কতগুলো জিনিস জেনে শুনে মানুষকে ভুল বোঝাচ্ছেন। একদমই। যেটা বলা হয়েছে ঘুষকে মারেঙ্গে, আমরা মারধারে বিশ্বাস করি না, আমরা গান্ধী বুদ্ধর দেশ, অহিংসায় বিশ্বাস করি, কিন্তু ভারতের মাটিতে ভারতীয়দের যারা রক্ত ঝরিয়েছে উনি খুব ভালো করে জানেন। বহু মানুষ, বহু সন্ত্রাসবাদী নেতা, তারা কাশ্মীর হোক, ইংল্যান্ড হোক, কানাডায় হোক, তাদের কাছে ন্যায় বিচার পৌঁছে গেছে। কিভাবে গেছে সেটা আমি টেলিভিশন চ্যানেলে অবভিয়াসলি বিস্তারিত জানাবো না, এবং এটা উনিও জানেন। এবং উনি জানেন যে কেন্দ্রীয় সরকার যদি কোনোভাবে কখনো কেউ ভুল করে দায় স্বীকার করে যে হ্যাঁ আমরা ওই ফলানা টেরোরিস্টকে আমরা ন্যায় বিচার পাঠিয়ে দিয়েছি, সে এখন পরপারে 72 হুড়ুপড়ির সঙ্গে, তখনই আমাদের শুরু করবে পাকিস্তানে কেন ঢুকলো। বালাকোটে যখন অপারেশন হয়েছিল বা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল উড়ি নিয়ে, তখনও কিন্তু এরাই প্রশ্ন তুলেছিল একদমই যে আমাদের ডেড বডি দেখানো হোক। এরা ভাবেটা কি যে এই করে কি ভোট পাবে? সে তো হয় না। এন্ড অফ দ্য ডে এদের ঘুরে ফিরে সব চলে আসে ওই ভোটের রাজনীতিতে। আমি ভোট কত পাবো? দুর্ভাগ্য, সেটাও পাচ্ছেন না। লাস্ট লোকসভা নির্বাচনে সিপিএম এর 18 জনের মধ্যে 16 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, 6% করে ভোট পায়নি এক একটা লোকসভায়। আগে মানুষকে বোঝান, 6%টাকে 40%, 20% নিয়ে যান, তারপর তো ভারত সরকারকে বোঝাবেন যে কোথায় সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত, কোথায় উচিত না। ডোকালাম নিয়ে সম্পূর্ণ ভুল তথ্য দিলেন। ডোকালামে ভারতীয় সেনা সরাসরি মোকাবেলা করেছিল চীনের সঙ্গে এবং বাধ্য করেছিল চীনকে ওখান থেকে। আমাদের বেশ কিছু শহীদ হয়েছিল, কিন্তু শহীদ হওয়াটা তো এটা তো আমাদের গর্বের ব্যাপার, তার জন্য আমরা দুঃখ পাই না। বা এই কি নাম বললেন, সেলিম টেলিম, এদের মতো তৃতীয় শ্রেণীর নেতাদের প্রশংসা বা স্বীকৃতির আমরা অপেক্ষা করি না, আমরা আমাদের কাজ করি। তার জন্য চীন আজকে মাথা নিচু করে ভারতের সঙ্গে বর্ডারে জয়েন্ট পেট্রোলিং করছে। তার জন্য চীন আজকে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্ত বা বর্ডার এলাকা থেকে, এলওসি থেকে সরিয়ে নিতে। তো এইগুলো যেখানে মানুষদের যারা জানেন না বা বোঝেন না তাদের গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা সেলিমরা চিরকাল করে এসেছেন, এখনো করছেন। মানুষ এখন বুঝতে পারছেন বলেই ওদের ওই 5-6% ভোটের মধ্যেই সীমাবদ্ধ করে রেখে দিয়েছেন। আগে ওই গন্ডিটা পেরোন, 20% নিন, তারপর তো মানুষকে বোঝাবেন, সরকারকে বোঝাবেন। একদমই ফাঁকা আওয়াজ দিয়ে লাভ হবে না, ওতে কোনো লাভ হয় না। মানুষ বুঝতে পারছে এদের চরিত্র, এদের স্বরূপ, সেটা বুঝতে পারছে। একটা জিনিস আমি আপনাকে এই চ্যানেল থেকে পরিষ্কার বুঝিয়ে দিতে পারি, আমার ব্যক্তিগত দীপাঞ্জন হিসাবে মুসলিম, আমি বিশ্বাস করি মুসলিমস দু রকমের, এটা আমি বিশ্বাস করি। একটা হচ্ছে ইন্ডিয়ান মুসলিমস, আরেকটা হচ্ছে মুসলিমস ইন ইন্ডিয়া। যারা ইন্ডিয়ান মুসলিম, যারা ভারতীয় আগে তারপর মুসলিম, তাদের সঙ্গে যদি কোন সাম্প্রদায়িক দল ভারতবর্ষে, সংখ্যাগুরু সংখ্যা মেজো আমার জানার দরকার নেই, তাদের বিরুদ্ধে যদি আক্রমণ যায়, আমি সবার আগে সেই ভারতীয় মুসলিমদের সামনে দাঁড়িয়ে আমি নিজে গুলি খাবো। কিন্তু যারা ইন্ডিয়া, মুসলিমস ইন ইন্ডিয়া, যারা রোহিঙ্গা, যারা অবৈধ অনুপ্রবেশকারী আসছে বা এই রকম নেতাদের মতো যারা ভারতের ক্ষতি করতে চায়,
তাদের সর্বনাশ বা তাদের বিনাশের জন্য আমরা ভারত সরকারের সঙ্গে আছি, আমি থাকবো, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই। তো এইরকম একদমই। ভাবে বিভ্রান্ত যদি চেষ্টা করে, এই বিভ্রান্তির চেষ্টা করার দাম ওনাকে দিতে হবে, 6 থেকে 2% চলে যাবে। বেশ, এই বিভ্রান্তির কোনো জায়গা নেই। আমাদেরও বুঝতে হবে যে আমাদের সবার আগে দেশ, দেশ যদি না থাকে তাহলে আমাদেরও কোনো অস্তিত্ব নেই, আমাদেরও টিকে থাকার যে জায়গা সেটাও কিন্তু নেই। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন দীপাঞ্জন বাবু। অনেকটা একই রকম সুর শোনা গেল। রাজনৈতিক দল আলাদা, তৃণমূল কংগ্রেস, এদিকে সিপিএম, রাজনৈতিক দল আলাদা, কিন্তু দুই নেতার গলায় কার্যত একই রকমের সুর কিন্তু আমরা শুনতে পাচ্ছি। দেখুন, মানে রাজনৈতিক বিশ্লেষণটা করা আমার খুব একটা পছন্দের ব্যাপার নয়, কিন্তু যেহেতু এটার সঙ্গে একটা অন্য সম্পর্ক জড়িয়ে রয়েছে রাষ্ট্রীয় সুরক্ষার, এখানে আমি একটু কথা বলি। আপনি দেখবেন যে কখনো যদি আপনি এসি গাড়ি থেকে বেরিয়ে গাড়ির বাইরে আসেন এবং আপনি যদি চশমা পরেন, চশমাটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যায়, চশমাটা একটু ভিশনটা ক্লিয়ার হয় না কিছুক্ষণের জন্য, কারণ কুয়াশা হয়, টেম্পারেচারের ডিফারেন্স। আমার মনে হয় সেলিম বাবু চশমা পরে থাকেন এবং গাড়ি থেকে যখন নামেন তখন ওই চশমাটা ওনার কুয়াশাচ্ছন্ন হয়ে যায় এবং বাস্তব পরিস্থিতিটাকে দেখতে পারেন না বা দেখতে ভুল হয়। উনি তো পলিট ব্যুরোর মেম্বার, সিপিএম পলিট ব্যুরোর মেম্বার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই রিসেন্টলি যে ওয়েনারের উপনির্বাচন, লোকসভা উপনির্বাচনে পাবলিক মিটিং এ জনসমক্ষে বলেছেন যে কংগ্রেস, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, তারা সাম্প্রদায়িক দল জামাতে ইসলামীর সঙ্গে তারা গঠবন্ধন জোট করে সিপিএম কে হারাচ্ছে। তারপর আরেকজন পলিট ব্যুরো মেম্বার বিজয় রাঘবন বিজয় রাঘবলু সামথিং, সাউথ ইন্ডিয়ান, এবং উনিও একই কথা বলেছেন যে কংগ্রেস এই জামাত ইসলামী সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে সিপিএম কে হারাচ্ছে। তো পলিট ব্যুরোর মেম্বার তো সেলিম বাবু, তো উনি যখন দিল্লিতে একেজি ভবনে গিয়ে পলিট ব্যুরোর মিটিং এ পাশে বসা বিজয়নকে কি এই প্রশ্নটা করবেন যে আপনি যাদের সাম্প্রদায়িক ভাবছেন তারা তো আমার বন্ধু, সেটা তো বলবেন না। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমি একটু আগে ফিফথ কলামের এক্সাম্পলটা দিলাম, তো এরা হচ্ছে এদের নিজেদের এগিয়ে এসে বলতে হবে যে আমরা পঞ্চম বাহিনীর কাজ করছি কি করছি না। কারণ এটা দেখুন, এটা 62 সালে ভারত চীন যুদ্ধের সময় তদানীন্তন অবিভক্ত কমিউনিস্ট পার্টিকে এর খেসারত দিতে হয়েছিল। একদম। কারণ তারা তখন বলেছিল যে চীন ভারত আক্রমণ করেছে, ভারত চীন আক্রমণ করেন, এই ভারত চীন আক্রমণ করেছে, চীন আক্রমণ করে। তাহলে সেটা ওনারা শ্বেতপত্র দিন যে অরুণাচল চীনের রাজত্ব, চীনের এলাকায়, ভারত অরুণাচলকে ছেড়ে দেওয়া হোক, সেটা পরিষ্কার বলুন। কিন্তু ওই বলতে যাওয়ার আগে ওনারা পরিণতিটা বুঝতে পেরে চুপ করে গেছিলেন। এখন এর সমস্যা হচ্ছে, মোহাম্মদ সেলিমদের সমস্যা হচ্ছে ওরা চিরকাল এই টু বি আর